আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার বুক অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই যে কর্তৃপক্ষ আছে এই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠান সেখানে হচ্ছে আমাদের ৩টি পোস্টের জন্য মোট ৯টি পদের বিপরীতে সার্কুলার দিয়েছে। তাহলে আমরা এই সার্কুলারের আজকে বিস্তারিত জানবো। এই সার্কুলারের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং এর প্রশ্ন প্যাটার্ন কি রকম হয়। তার আগে আমি বলে নেই যে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন যেন আপনারা দ্রুত আমার যেই চ্যানেলের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপডেট পেতে পারেন। তাহলে আমি চলে আসি এখানে। প্রথম যে পদটা দেওয়া আছে সেটি হচ্ছে খাদ্য বিশ্লেষক। এটা হচ্ছে নবম গ্রেডের পদ এবং এখানে পদের সংখ্যা হচ্ছে একটি। কারা অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে মাইক্রোবায়োলজি বা অণুজীব, রসায়ন বা কেমিস্ট্রি বলতে পারি আমরা, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য প্রকৌশল এর স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর এবং স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর কোনটাকে বলা হচ্ছে? যেটা হচ্ছে মাস্টার্স আমরা বলি সাধারণত মাস্টার্স। অনেক সময় অনেকে হচ্ছে স্নাতকোত্তর কাদের জন্য প্রযোজ্য হয়? যারা ৩ বছরের অনার্স ডিগ্রি করে, ৩ বছরের অনার্স ডিগ্রি করার পরে তাদের জন্য স্নাতকোত্তরটা বাধ্যতামূলক, এবং যারা ৪ বছরের অনার্স ডিগ্রি করে তাদের জন্য এটা বাধ্যতামূলক না। সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হচ্ছে যারা সিজিপিএ পাবে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং আমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে বয়সটা আমাদের সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্তই হবে। এর বাইরে তো সরকারি নিয়ম অনুসারে 32 বছরই হয়। তাহলে একটা গেল হচ্ছে খাদ্য বিশ্লেষক পদ, আর একটা হচ্ছে নিরাপদ খাদ্য অফিসার। এখানে পদের সংখ্যা হচ্ছে 7টা, অর্থাৎ তারা 7 জনকে নেবে। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? এই যে আমাদের 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা সাবজেক্ট আছে, এই 8টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 8টা সাবজেক্ট কি কি হচ্ছে আমি আরেকবার বলতেছি। মাইক্রোবায়োলজি বা অণুজীব, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য প্রকৌশল এ স্নাতকোত্তর ডিগ্রি। হয় স্নাতকোত্তর থাকতে হবে, না হয় 4 বছরের অনার্স ডিগ্রি থাকতে হবে। এবং এটাতে অবশ্যই দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। দ্বিতীয় শ্রেণী থেকে হলে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স 32 এর মধ্যে থাকতে হবে, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। 1 নাম্বার পদ এবং 2 নাম্বার পদের সেম ক্রাইটেরিয়া এবং দুইটা হচ্ছে নবম গ্রেডের পদ। আরেকটা পদ হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা, যেটাতে একটা পদের সংখ্যা এবং হচ্ছে বাণিজ্য থেকে। যেহেতু আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করব না সেহেতু আমি এটা বলতেছি না, জাস্ট হচ্ছে আমি বলে নিলাম যে হিসাব রক্ষণ কর্মকর্তা নামে আরেকটা পদ আছে। এরপরে আমরা দেখব যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখলাম। এর শেষ লাস্ট ডেট কবে? পরীক্ষা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 27/5/2025 এবং এই সার্কুলারটা শুরু হয়েছে 6/5/2025 তারিখ থেকে। অ্যাপ্লাই করার সময় হয়েছে, শুরু হয়ে গেছে এবং হচ্ছে 27 তারিখে এর লাস্ট ডেট। তাহলে এর পরীক্ষা পদ্ধতিটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। এর পরীক্ষা পদ্ধতিটা আসলে সুযোগ সুবিধা আমরা পরে দেখি, তার উপর আরেকটা কথা বলে নেই। আমরা কিন্তু যেহেতু 1 নাম্বার পদ এবং 2 নাম্বার পদ হচ্ছে একটা পোস্ট এবং 7টা পোস্ট, অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে 2টা পদে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু না, আপনারা শুধুমাত্র একটা পদে অ্যাপ্লাই করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। এটা আপনারা দেখবেন সার্কুলার 18 নাম্বার যে পয়েন্টটা আছে, 18 নাম্বার পয়েন্টের মধ্যে দেওয়া আছে আপনারা যে কোনো একটি পদে অ্যাপ্লাই করতে পারবেন। হয় একটা পোস্টের জন্য করেন, না 7টা পোস্টের জন্য করেন। এরপরে আমরা যেটা দেখব এর প্রশ্ন প্যাটার্ন কি রকম হয়। আসলে প্রশ্ন প্যাটার্ন বলতে বিগত বছরে কারা পরীক্ষা নিয়েছিল আমি যতটুকু জানি আমার ধারণা অনুসারে, এবং হচ্ছে আমি নিজেই এই পরীক্ষাটা অংশগ্রহণ করেছিলাম গত বছরে। তাহলে এর আগের সার্কুলারে প্রায় 6 থেকে 7টা পদ ছিল, আমার মনে নেই এই মুহূর্তে। তবে সেই সময়ে আমাদের পরীক্ষা পদ্ধতি ছিল 200 মার্কের এবং পরীক্ষার সময় ছিল 4 ঘন্টা। ফুল রিটেন পরীক্ষা ছিল এবং সেই রিটেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা ছিল এরকম। কিন্তু এবার যে কি রকম হবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না, সরকার চেঞ্জ হয়েছে। আসলে প্রশ্ন প্যাটার্ন, অনেক চাকরি পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এবার কি রকম হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। পরীক্ষা সুইট প্ল্যান দিলে তখন বোঝা যেতে পারে। তবে যেহেতু গত বছরের দেওয়া আছে, আমি গত বছরেরটা থেকেই আপনাদের আরেকবার বলে নিচ্ছি। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান 4 বিষয়ে
40 করে আচ্ছা আচ্ছা সরি এখানে হচ্ছে 30 করে হবে, 30 করে ছিল। 4 বিষয়ের জন্য 30 করে ছিল, 3 আর 4 12 মানে হচ্ছে 120 মার্ক ছিল। আর হচ্ছে বিষয় ভিত্তিক ছিল 80 মার্ক। এই টোটাল ছিল 200 মার্কের পরীক্ষা। 4 ঘন্টা পরীক্ষা, শুরু হয়েছিল 12টার সময়, শেষ হয়েছিল 2টার সময় আমার যতটুকু মনে পড়ে। 12টা থেকে 2টা পর্যন্ত টোটাল 4 ঘন্টা পরীক্ষা হয়েছিল। 2টা কি 3টা, 12 1 2 3 মনে নেই আমার, তবে এরকমই সময় শুরু হয়েছিল। তাহলে এই যে আমাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, এখানে কি ধরনের প্রশ্ন থাকে সেটা নিয়ে একটু আলোচনা করে নেই। বাংলাতে দেখা গেল যে হচ্ছে কিছু গ্রামেটিক্যাল থাকে, ওই যে আমরা বলি যে ব্যাকরণ থাকে, কিছু ফোকাস রাইটিং থাকে, লেখা সবকিছু লেখার মধ্যেই থাকে আর কি। অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন ছিল, দরখাস্ত ছিল। ইংরেজির ক্ষেত্রে সেম ফোকাস রাইটিং, ম্যাথের ক্ষেত্রে কয়েকটা ম্যাথ ছিল, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন ছিল, এবং হচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতি সম্পর্কে এই ধরনের কিছু প্রশ্ন ছিল। বিষয়ভিত্তিকটা নিয়ে আমি একটু আলোচনা করি। বিষয়ভিত্তিক কি ধরনের প্রশ্ন ছিল? বিষয়ভিত্তিকে আমার একটা প্রশ্ন মনে আছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে ইটিপি প্ল্যান্টের যে ফ্লো ডায়াগ্রাম আছে, ইটিপি প্ল্যান্টের ফ্লো ডায়াগ্রামটা মনে বলছিল, আর বাকিগুলো আমার মনে নেই। তারপর আমি হচ্ছে আপনাদের আন্দাজে বলে নিচ্ছি যে এই টপিকসগুলো ইম্পর্টেন্ট। এই যে 80 মার্ক যে আসে, 80 মার্ক বিষয়ভিত্তিক, এই বিষয়ভিত্তিকে কোন কোন প্রশ্নগুলো থাকে আমি আবার বলে নিচ্ছি আপনাদের। এখানে বিষয়ভিত্তিক বলেন যেটা বলেন, ফুল সেটটা ছিল বাংলা ভাষার প্রশ্ন ছিল। প্রশ্ন আমরা নরমালি দেখি ইংরেজি ভাষণে হয়ে থাকে, কিন্তু না, এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে প্রশ্নটা ছিল বাংলা ভাষণে। এবং বাংলা ভাষণে থাকার পরেও কিছু কিছু পরীক্ষা ইংরেজিতে দিয়ে দিয়েছিল, মানে বাংলা ইংরেজি মিক্স করে দেওয়া ছিল। বিষয়ভিত্তিকের মধ্যে কিছু পরিমাণ প্রশ্ন হচ্ছে ইংরেজি দেওয়া ছিল। এখন যে প্রশ্নটা ইংরেজিতে দেওয়া থাকবে সেটার অ্যানসারটা আপনাকে অবশ্যই ইংরেজিতে দিতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন। তাহলে যে ইংরেজিতে দেওয়া ছিল সেটার জন্য আপনার যে বিষয়ভিত্তিক আমি যেটা বললাম, অণুজীববিদ্যা, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি সবগুলাই তো হচ্ছে কিছু কোনো না কোনো ভাবে কেমিস্ট্রির সাথে সম্পর্কিত। ঠিক এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যারা আমার ক্যাম্পফায়ার বইটা নিয়েছেন তারা অবশ্যই ক্যাম্পফায়ার বইটা পড়বেন। আর যারা নেননি তারা নিয়ে নিতে পারেন, অল্প কিছু স্টক আছে আমাদের অন্ততপক্ষে হলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জন্য। আপনারা, আমি বলতেছি না আপনারা এখান থেকে 80 মার্ক কমন পাবেন, তবে এখান থেকে কেমিস্ট্রি থেকে আপনারা 40 মার্ক কমন পাবেন, এটা শিওর থাকেন। আমার ক্যাম্পফায়ার বইটা আপনারা পড়লে এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া আছে, এবং আপনারা দেখতে পারেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটু এই যে আমার যে ক্যাম্পফায়ার বইটা আছে, ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে কিন্তু আপনারা দেখবেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে আছে এর প্রশ্নগুলো হচ্ছে আমি অ্যাড করতে পারিনি, তবে আমি চেষ্টা করব প্রশ্নগুলো ম্যানেজ করার। যারা আমার নতুন করে বইটা নেবেন বা হচ্ছে এরপরে নেবেন বা এখন নেবেন, তারা যখন পরীক্ষার ডেট দিয়ে দিবে এটা, আমি এই প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনারা যদি আমাকে আমার এই যে লাস্ট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিলেই আমি কিন্তু আপনাদের প্রিভিয়াস প্রশ্নগুলো দিয়ে দিব, হোয়াটসঅ্যাপের হচ্ছে পিডিএফ ফাইল দিয়ে দিব, তখন আপনারা এই জিনিসটা নিতে পারবেন। তবে তাদেরকেই দিব যারা আমার বই নেবে, যারা আমার বই নেবে না আপনারা দেখছেন আমি তাদেরকে কখনোই আমার প্রশ্নগুলো সরবরাহ করি না। যাই হোক, অবশ্যই এখান থেকে আপনার কেমিস্ট্রি বলেন বা হচ্ছে মাইক্রোবায়োলজি বলেন, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর হচ্ছে আমি কিছুটা হলেও আপনাদেরকে সহায়তা করতে পারবো। আর একটা ব্যাপার মনে রাখবেন, আপনারা এই যে বিষয়ভিত্তিকের জন্য আপনারা ইন্টারমিডিয়েটের বইয়ের কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ইন্টারমিডিয়েট বইয়ের কিন্তু পঞ্চম অধ্যায়, আপনার ফার্স্ট পেপার কি সেকেন্ড পেপারের হচ্ছে পঞ্চম অধ্যায়, এখানে কিন্তু বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী বা হচ্ছে বিভিন্ন খাদ্যকে কিভাবে সরবরাহ করা হয়, কিভাবে সংরক্ষণ করা হয়, যে ফুড প্রিজারভেটিভস গুলো আছে, সেই ফুড প্রিজারভেটিভস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই বিষয়ভিত্তিকের মধ্যে আমি বললাম 40 থাকতেছে কেমিস্ট্রি থেকে, এবং বাকি যে 40 থাকতেছে সেটার মধ্যে ফুড প্রিজারভেটিভস, তারপরে বিভিন্ন খাদ্য সংরক্ষণের পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা করা আছে, এবং এগুলা থেকে বিভিন্ন এই পরীক্ষাতে, বিশেষ করে খাদ্য পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ইন্টারমিডিয়েটের যে খাদ্য অর্থনৈতিক রসায়ন বলি আমরা, যে পঞ্চম অধ্যায় আছে, সেই পঞ্চম অধ্যায়ের কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেটা দ্রুত দেওয়ার চেষ্টা করব, যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জন্য কোন কোন টপিকসটা বা কোন খাদ্যটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এবং পড়া উচিত, আমি অবশ্যই সেটা টপিকস ভিত্তিক আলোচনা করব। আমার যে ধারাবাহিকভাবে সাম ইম্পর্টেন্ট টপিকস অফ ইন্টারমিডিয়েট বইয়ের 11 and 12 বুকসের একটা আলাদা পার্ট করা আছে, প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এবং আমি তো অবশ্যই বলে দিবই, সেটা ওই ভিডিওতে দিব,
এখন আপনারা এভাবে প্রিপারেশন নিতে পারেন এবং যারা অ্যাপ্লাই করেননি এখনো তারা দ্রুত হচ্ছে আমাদের 27 তারিখের আগেই অ্যাপ্লাইটা করে ফেলেন। তাহলে হচ্ছে আপনারা অন্ততপক্ষে কেমিস্ট্রি কিন্তু 60টা পোস্ট কিন্তু কম না। অনেকে মনে করতে পারেন কেমিস্ট্রির জন্য 60টা পোস্ট কম, কিন্তু না ভাইয়া, কেমিস্ট্রি বলেন টেকনিক্যাল সেক্টরের ক্ষেত্রে আপনারা দেখবেন 7টা 8টা 10টা পোস্ট, এগুলা হচ্ছে এই 60টা পোস্টের জন্য আপনার কয়টা অ্যাপ্লিকেন্ট হতে পারে? 60টা পোস্টের জন্য দেখা গেল যে 8টা সাবজেক্ট থেকে সর্বোচ্চ আপনার 4 থেকে 500 জন অ্যাপ্লিকেন্ট হতে পারে, অথবা সর্বোচ্চ 800 হবে, এর বেশি কখনোই হওয়ার কথা না। 800 1000 এর বেশি হওয়ার কথা না। এটার জন্য যেহেতু কম পরিমাণ অ্যাপ্লিকেন্ট থাকে, এজন্য এনারা হচ্ছে রিটেন পরীক্ষা নিয়ে নেন। আপনারা তাহলে সেভাবে প্রিপারেশন নেন, আর যারা বই নেননি বইটা নিয়ে নেন। ধন্যবাদ তাহলে সবাইকে। আসসালামু আলাইকুম।